আওয়ামী লীগের কিছু বিতর্কিত মানুষ দেশের বাইরে পালিয়ে গিয়ে এখনো সেই সাবেকি আমলের মতো তারা মিথ্যা কথা বলছে, এখনো তারা হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে এবং এমন একটা ভাব দেখাচ্ছে যে তারা কোনো অন্যায় করেনি, বরং পুরো দেশ জাতি তাদের সঙ্গে বেইমানি করেছে। তাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে তারা এই জাতির জন্য নিজেদের শেষ রক্তবিন্দু তারা ঢেলে দিয়েছে, আর এই অকৃতজ্ঞ জাতি তাদেরকে নানা রকম কষ্ট দিয়েছে, দুর্ভোগ দিয়েছে, দুর্দশা দিয়েছে, নির্যাতন করেছে, জুলুম করেছে এবং তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করেছে। তারা সাধ্য হতে তেলের বেশি এই ইউনূস সরকার এবং অন্যান্য যারা আছে তারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে। তারা একটি টাকাও বিদেশে পাচার করেননি এবং বাংলাদেশে তারা একেবারে সোনার মোহর দিয়ে বাংলাদেশকে ভরে দিয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলোতে টাকা থই থই করছে, তারপরে ফরেন রিজার্ভ কোন অবস্থাতেই কমেনি এবং উন্নয়নের যে মহিষোভান তারা রচনা করেছেন, এই মহিষোভান দিয়ে তারা অচিরেই এই বাংলাদেশকে আমেরিকা এবং ইংল্যান্ডের পর্যায়ে নিয়ে যেত, যে জায়গা থেকে রসমমাত্র জনতা এবং যারা শহীদ হয়েছেন, এমনকি এই শহীদদেরকে নিয়ে তারা কটূক্তি করছেন। তো রক্তের দাগ কিন্তু এখনো শুকোয়নি এবং আওয়ামী লীগের চাবুকের ঘা, জুলুম, অত্যাচার এবং নির্যাতনের যে বেদনা এখনো কিন্তু কাটেনি। ঠিক সেই সময়টিতে যখন আবার ফিরে আসার কথা আসে, আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নের কথা আসে, আবার সেই হুঙ্কার আসে, আবার সেই যাকে বলা হয় ভারতীয় আধিপত্যের হুমকি আসে, তখন মানুষ আসলে ঐক্যবদ্ধ হয়ে ইউনূস সাহেবের সঙ্গে সমঝোতা করা, তাকে মেনে নেওয়া ছাড়া আসলে কোনো বিকল্প থাকে না। বোঝার চেষ্টা করুন যে আমরা এমনি ভারতকে ভয় পাই, বিভিন্ন রকম ভয় পাই এবং এই ভয় পাওয়ার অনেকগুলো কারণ আছে। ভারতের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়ে সেখানে আবরারের মতো একজন মেধাবী ছাত্রকে খুনের শিকার হতে হয়েছে। ভারত নিয়ে একটু শব্দ করা যাবে না, আওয়ামী লীগ নিয়ে একটু শব্দ করা যাবে না, বঙ্গবন্ধু পরিবার নিয়ে কোনো কথা বলা যাবে না। বঙ্গবন্ধু বা শেখ হাসিনার সম্পর্কে যদি ন্যূনতম একটা শব্দ উচ্চারণ করা হয়, তার জন্য সরকারি কর্তাদের চাকরি যাবে, তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জেলে খাটতে হবে, সাংবাদিককে মেরে ফেলতে হবে। এরকম অসংখ্য ঘটনা তো একটা দুটো নয়, হাজার হাজার ঘটনা গত 15 বছরে বাংলাদেশে ঘটেছে। তো সেই ঘটনার প্রেক্ষাপটে যখন এরকম একটা গণ আন্দোলন হলো, সেই গণ আন্দোলনের পর বাংলাদেশে আবার এত ত্রিশঙ্কু, মানে 3 দিক থেকে বিপদ বিপত্তি। এক তো আইন শৃঙ্খলা নেই, দ্বিতীয়ত কিছু রাজনৈতিক পান্ডা যারা রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে আওয়ামী লীগের যে জুলুম অত্যাচারের কারখানাগুলো, সেই কারখানাগুলোর দখল তারা নিয়ে নিয়েছে। এই একটা বেদনা, মানুষ এটা সহ্য করতে পারছিল না, যে লাউ সেই কদু বলছিল। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন আছে, এই সব মিলিয়ে একটা তছনছ অবস্থা ছিল। তখন মানুষ আফসোস করে বলার চেষ্টা করেছে যে এ কি হলো, যে লাউ সেই কদু, আগেই তো ভালো ছিলাম। কিন্তু ইট ডাজ নট মিন, এর অর্থ এই নয় যে আমরা আবার শেখ হাসিনা শাসন চাচ্ছি, আমরা আবার আওয়ামী লীগের ফিরে আসা চাচ্ছি, এই জিনিসগুলো নয়। তবে আওয়ামী লীগ থাকুক, রাজনীতি করুক পরিশুদ্ধ হয়ে, ধীরে ধীরে, একটা সময় আছে। এটা এখনই নয় যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যান, কালকে আবার আওয়ামী লীগ ফিরে আসুক, বিএনপি আবার দৌড়ে পালাক, জামাত আবার গর্তে ঢুকুক, হেফাজতের যারা লোকজন আছে তাদের সবাইকে, যারা জেল থেকে বের হয়েছে তাদেরকে আবার জেলে ঢুকানো হোক। আসলে আওয়ামী লীগ আসলে যদি ইমিডিয়েট আসে, এর বাইরে কি হবে বলেন? এর বাইরে তো কিছু হয়নি। বরং এই সময়টিতে অন্তত পক্ষে যারা ছাত্র জনতা থেকে শুরু করে সারা বাংলাদেশে সেনাবাহিনী, পুলিশ থেকে সিভিল সার্ভিসের যারা কর্তা ব্যক্তি রয়েছে, এদের সংখ্যা হাজার হাজার, এমনকি লাখের মধ্যে হয়ে যাবে। তো একমাত্র সরকারি কর্মকর্তাদের মধ্যে 1 লাখের চেয়ে বেশি লোকের কপাল পড়বে, পিঠের চামড়া থাকবে না একটাও, যদি আওয়ামী লীগের মধ্যে ক্ষমতায় ফিরে পায়, শেখ হাসিনা বাংলাদেশে আসে। 2 নম্বর হলো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বটা একেবারে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হবে অথবা বন্ধক দেওয়া হবে। এবং ভারতের একটি করদ রাজ্য হিসাবে, এটা করদ রাজ্য বলা যাবে না, অনেকটা মানুষ উপপত্নী ব্যবহার করে, রক্ষিতা ব্যবহার করে, এরকম ভারতের একটা রক্ষিতা রূপে বাংলাদেশকে তারা ইচ্ছা মতো ব্যবহার করবে। কিন্তু বাংলাদেশের কোনো ফ্রিডম, এমনকি তাদের যে সকল অঙ্গরাজ্য রয়েছে তাদেরকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলো দেওয়া হবে না। এটা বাংলাদেশে একেবারে সাধারণ যারা প্রান্তিক জনগণ, এমনকি আওয়ামী লীগের যারা সাধারণ লোকজন, তারাও কিন্তু বিশ্বাস করে। এর কারণ হলো এই যে 5ই আগস্টের পর, মানে যতটা না আওয়ামী লীগ আশঙ্কা করেছিল যে 10 লাখ লোক মারা যাবে, আসলে হিসাব করে দেখুন তো, 10 লাখ লোক তো দূরের কথা, 1000 লোক মারা গিয়েছে কিনা? 1000 লোক মারা যায়নি।
অথচ এই আওয়ামী লীগের লোকজন শুধুমাত্র এই জুলাই আগস্টের বিপ্লবের সময় প্রায় 2200 থেকে 2300, কেউ কেউ বলেন 3000 লোককে তারা একেবারে সরাসরি খুন করেছে এই সময়টিতে। তো তার প্রেক্ষাপটে অন্তত 5ই আগস্টের পরে 3000 লোক তো খুন হতে পারতো আওয়ামী লীগের, কিন্তু সেটা তো হয়নি, কিছুই হয়নি। বরং অনেক জায়গায় বিএনপির লোক আওয়ামী লীগদেরকে আশ্রয় দিয়েছে, জামাতের লোক আশ্রয় দিয়েছে, এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, বাট এগুলো হয়েছে। আর সেগুলো হওয়ার কারণে কি হলো, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশিরভাগই কিন্তু পুনর্বাসিত হয়ে গেছে। অনেকে জামিন পেয়েছেন যারা গ্রেপ্তার হয়েছিলেন, অনেকে জামিনের পর্যায়ে এসেছেন, কোর্ট কাছারিতে যে অচল অবস্থা ছিল সেগুলো সব চলে গেছে। এই অবস্থাতে যখন ভারতের মিডিয়া বাংলাদেশ দখলের জন্য প্রোপাগান্ডা শুরু করলো, কে আজ দখল করবে, কাল দখল করবে, এরপরে ভারত থেকে যেভাবে প্রচার করা হচ্ছে বাংলাদেশের লোকদেরকে হোটেলে জায়গা দেওয়া হবে না, চিকিৎসা দেওয়া হবে না, ভারত থেকে প্রচার করা হচ্ছে আলু, পটল, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, লবণ হবে, এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা সুবিধাজনক জায়গাতে নিয়ে এসেছে। এরপর যেটা হলো সেটা হলো পুরো পশ্চিমা রাজনীতি, সেটা অনেকটা থমকে গিয়েছে। সমস্ত হিসাবপত্র নষ্ট হয়ে গেছে, উলটপালট হয়ে গেছে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর। এর কারণ হলো যে আমরা আশঙ্কা করছিলাম যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে ক্ষমতা গ্রহণ করার পর ভারত বাংলাদেশের রাজনীতিতে বেশি করে নাক গলাতে সুযোগ পাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস বিপদে পড়বেন, তারপরে শেখ হাসিনা ও ফিরে আসার একটা তার জন্য সম্ভাবনা তৈরি হবে। এর কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয়। আর এখন যে রিপাবলিকান যে দল ডোনাল্ড ট্রাম্পের, তাদের সঙ্গে কিন্তু ডক্টর ইউনূসের একটা ঐতিহাসিক কুসম্পর্ক রয়েছে। এগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও চিন্তিত ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাশার আল আসাদের পতনের পর পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি এতটা জটিল আকার ধারণ করেছে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার যারা লোকজন রয়েছেন তারা এশিয়া নিয়ে চিন্তা করার সময় এখন পাচ্ছে। বাইডেনের শেষ সময়টিতে হঠাৎ করে তার কাছে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তিনি যেভাবে মরিয়া হয়ে পড়েছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, এটি এই মুহূর্তে সম্ভব হবে না। আবার এর কারণ হলো যে সিরিয়াতে বাশার আল আসাদের পতনের পর মিস্টার ভ্লাদিমির পুতিন সত্যিকার অর্থে মহা বিপদে পড়েছে। ইরান তাদের যে গত 40 বছরের যে অব্যাহত আঞ্চলিক রাজনীতিতে যে আধিপত্য, এটি একেবারে মুখ থুবড়ে পড়েছে। কাতারে, তারপর সিরিয়াতে, লেবাননে এবং জর্ডানে, এই বিস্তীর্ণ এলাকাতে, এমনকি পশ্চিম তীর এবং গাজাতে ইরানের যে সকল স্থাপনা ছিল সবগুলো ইতিমধ্যে ধ্বংস করার জন্য ইসরায়েলি টার্গেটে পরিণত হয়েছে। এবং আজকে আমি যে ভিডিও যখন করছি তখন দামেস্কের রাজধানীতে ইরানি যে সকল স্থাপনা ছিল, কেমিক্যাল ওয়েপন্স থেকে শুরু করে সব কিছুর উপরে নেতানিয়াহু সরকার আক্রমণ করেছে। এবং ওটা নিয়ে এই মুহূর্তে পশ্চিমা কিন্তু একটা টু শব্দ করতে সুযোগ পাচ্ছে না, এমনকি মুসলিম বিশ্ব সুযোগ পাচ্ছে। একে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে একটা বলয় ছিল, এটি এই মুহূর্তে এসে অ্যাবসলিউটলি সুন্নি বলয় হয়ে গিয়েছে। এবং এখান থেকে ইরানকে যদি আবার ঘুরে দাঁড়াতে হয়, রাশিয়াকে যদি ঘুরে দাঁড়াতে হয়, একেবারে নতুন করে তাদেরকে শুরু করতে হবে। এবং এটা কম করে হলো 6 মাস থেকে 1 বছর সময় লাগবে আমেরিকাকে চাপে রাখার জন্য। এর আগ পর্যন্ত